1986 সালে রবীন্দ্র মেলা রাজশাহীতে প্রদত্ত ভাষণ। রবীন্দ্রসঙ্গীত চর্চা বিষয়টি চিন্তা করতে গেলে প্রথমে কথা মনে আসে, কিভাবে এই চর্চা এতখানি বিস্তৃতি লাভ করেছে, কিভাবে গুরুদেব রবীন্দ্রনাথের প্রিয় এবং শ্রেষ্ঠ দান তাঁর সঙ্গীত আজ সকলের মধ্যে ছড়িয়ে গিয়েছে। আজ আমি তাই শিক্ষণের ব্যাপারেই বলবো। এ ব্যাপারে আমাদের শিক্ষকেরা এবং আমরা কোনটিতে বিশেষ নজর দেব সেইটাই আমার আলোচ্য বিষয়। আমরা যারা শিক্ষকতা করছি, শিক্ষক হিসাবে আমাদের অনেক দায়িত্ব আছে। প্রসার বা বিস্তৃতি খুবই ভালো, কিন্তু তার দুই দিকই আছে। রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সে বছর তাঁর সঙ্গীতের প্লাবন সারা দেশে দেশের বাইরে বয়ে গিয়েছিল, সে কথা সকলেই মনে করতে পারবেন। কিন্তু বন্যা যদি দুকুল ছাপিয়ে যায়, তখন ক্ষয়ক্ষতির দিক চিন্তা করে তাকে বাদ দিয়ে তার গতিকে নিয়ন্ত্রণ করতে হয়। রবীন্দ্রসঙ্গীত চর্চার মধ্যে সেই রকম যথার্থ পথের নিশানা দিতে হবে। আজ রবীন্দ্রসঙ্গীতের চর্চা ঘরে ঘরে। সাধারণভাবে একটু গান গাইতে পারলেই ছেলে মেয়েদের রবীন্দ্রসঙ্গীত শেখানোর ব্যাপারে মা বাবারা ব্যবস্থা করে থাকেন। সেটা খুব আনন্দের কথা, কিন্তু আরেকটি দিক আছে, জীবনের কঠিন দিক। আজ গান গাইতে পারে এমন ছেলে, বিশেষ করে ছেলেদের কথাই বলবো, হয়তো অন্যদিকে তাদের যাওয়ার অতখানি ক্ষমতা নেই। গান শিখতে আসে সঙ্গীতকে পেশা হিসেবে নেবার জন্য, কিন্তু সে পথ বড় কঠিন। আমরা যে সময় রবীন্দ্রসঙ্গীত শিখেছি, তখন শুধু ভালোবেসে নেশা হিসেবেই গান গেয়েছি। তখন আমাদের সামনে এর চেয়ে বেশি কিছু চাইবার ছিল না, এবং এই পেশার তাগিদ তো কোনোদিনই অনুভব করিনি। কিন্তু আজ চোখে পড়ছে যে ছেলেরা মেয়েরা পেশা হিসেবে নেবার কথা ভেবেই গান শিখতে আসছে। তাদের সকলের সামনে যোগ্যতা আছে বলে আমি মনে করি না, এবং সেটা সম্ভবও নয়। কিন্তু তার জন্য আমাদের শিক্ষার ক্ষেত্রে যে প্রতিযোগিতা, সেই যুদ্ধের জন্য তাদের প্রস্তুত হতে গিয়েও রেডিও টিভির অনুষ্ঠানগুলি তাদের কাছে বড় হয়ে উঠেছে। এতে প্রশিক্ষণ নেবার দিকটা হয়তো কিছুটা ব্যাহত হচ্ছে। অবশ্য তার জন্য তাদের আমরা এতটুকু দোষ দিতে পারি না। আমার মনে কার এক্ষেত্রে শিক্ষক হিসেবে আমাদের গাইডেন্স বা নির্দেশ তাদের অত্যন্ত প্রয়োজন। আমরা যখন শান্তিনিকেতনে গান শিখেছি, রবীন্দ্রনাথের গানকে পাখির মতোই করে কণ্ঠে গ্রহণ করেছি। এখনকার যারা ছাত্রছাত্রী, তাদের জন্য বিশেষ করে বলছি, আমার মনে হয় তাদের একটা দিক নির্বাচন করে নেওয়া দরকার। যারা সঙ্গীতের পারফর্মার রূপে সঙ্গীতকে পেশা হিসেবে নেবেন, তাদের জন্য আমাদের করণীয় কিছু আছে বলেই আমি মনে করি। যারা গানের শিক্ষকতা করবেন, তাদের এই গানের পাঠ্যক্রম শেষ হয়ে যাবার পরও বিএড বা টিচার্স ট্রেনিং কোর্সের মতো কিছু শিক্ষা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে তারা দাঁড়াতে পারেন। যারা খুব সুন্দর কণ্ঠের অধিকারী, ভালো গাইছেন, তারা কি করে আরও ভালো গাইবেন সেই দিকে তাদের কিছু নির্দেশ দেওয়া আমাদের কর্তব্য। আজকে টিভি রেডিও যেমন গানকে বিস্তার করতে সাহায্য করেছে, অন্যদিকে তেমনি সেগুলি কিছু ক্ষতিকর হয়ে উঠেছে বলে আমি মনে করি। এখন ছাত্রছাত্রীদের একটা চিন্তা থাকে যে কবে তারা রেডিওতে গাইবে বা রেকর্ড করতে পারবে বা বাইরের অনুষ্ঠানে গাইবার সুযোগ পাবে। তারা অবশ্যই গাইবে, কিন্তু যতক্ষণ না সার্থক অনুশীলন হচ্ছে, ততক্ষণ তাদের এইভাবে জনসাধারণের সামনে উপস্থিত করা ওই শিক্ষকের দিক থেকে অনুচিত। আমি অনেকদিন কলকাতা রেডিও অডিশন বোর্ডে ছিলাম। তখন দেখেছি অনেকে যারা অডিশন দিতে এসেছেন, তাদের সেই যোগ্যতাই নেই। হয় তারা নিজেরাই এই ব্যবস্থা করে এসেছেন, নয়তো তাদের শিক্ষকেরা এই ব্যবস্থা করে পাঠিয়েছেন। এ বিষয়ে আমার শিক্ষক হিসেবে অনেক দায়িত্ব আছে। আমাদের জীবনে যে সব মহান শিক্ষকদের পেয়েছিলাম, তারা আমাদের গান শেখানো ছাড়া
আরেকটি উপকার করেছিলেন। শান্তিনিকেতনের বাইরে অনুষ্ঠান করা বা রেডিও রেকর্ড করার ব্যাপারে তারাই আমাদের নির্দেশ দিয়েছেন। তাদের অনুমতি ছাড়া আমরা বাইরে কখনো গান গাইতে পারিনি। যতক্ষণ না শিক্ষক মহাশয় আমাদের যোগ্য মনে করেছেন, ততক্ষণ বিশেষ শিল্পী হিসাবে কারও পরিচিত হবার কোনো সুযোগ তারা আমাদের দেননি। এতে যে উপকার আমরা পেয়েছি, তার জন্য তাদের আজও শ্রদ্ধার সঙ্গে মনে করি। আর যারা রবীন্দ্রসঙ্গীত শিখবে, তাদের জন্য সেই সঙ্গে ক্লাসিক্যাল শেখা অবশ্য পাঠ্য হিসেবে থাকা উচিত। ক্লাসিক্যাল ছাড়া গলা তৈরি হতে পারে না। স্বরস্থানগুলিকে এই সাধনা ছাড়া তৈরি করা সম্ভব নয়। যারা প্রথম গান শিখতে শুরু করেছেন, তারা যদি তানপুরার সাথে গান করে, শেষ পর্যন্ত তাদের উপকারই হবে। প্রথমে কঠিন মনে হলেও শেষ পর্যন্ত লাভবান তারাই হবে। পরে হারমোনিয়াম দিয়ে গাইলেও তাদের কোনো ক্ষতি হতে পারে না। রবীন্দ্রসঙ্গীতে মীর, সূক্ষ্ম, কাজ, টপ্পা এগুলি হারমোনিয়ামে ঠিকভাবে আসতে চায় না। সেই জন্য তানপুরার সঙ্গে গলাকে যুক্ত করতে পারলে কোনো ক্ষতি হবার সম্ভাবনা নেই, উপকার ছাড়া। বলা বাহুল্য, আমি হারমোনিয়াম ব্যবহারের বিপক্ষে কিছু বলছি না। সঙ্গীত চর্চার পক্ষে প্রথমে তানপুরার ব্যবহার বিশেষ প্রয়োজনীয়। আর একটি দিক আমার কাছে বড় বলে মনে হয়েছে, তা হচ্ছে গুরুদেবের গানের সাহিত্য। আমরা অনেক সময় গান করে যাই, কিন্তু প্রত্যেকটি গানের মধ্যে তার যে বক্তব্য, সেই দিকে মোটেও আমরা নজর দিতে শেখাই না। এই জন্য সঙ্গীত চর্চার, সাহিত্য চর্চা একান্ত প্রয়োজন। বিশেষ যে গানটি শেখানো হবে, সেই গানটি সম্বন্ধে তার ভাবটি নিয়ে আমাদের আলোচনার প্রয়োজন আছে। গানটির বিষয়বস্তুকে নিয়ে চিন্তা করা প্রয়োজন। গীতবিধানে এই পর্যায়ে বিভক্ত করা হয়েছে, এ তো শুধু শুধু হয়নি। গীতবিতানে এই যে পর্যায় বিভাগ করা হয়েছে, এ তো শুধু শুধু হয়নি। গানটিকে সুর দিয়ে পড়া ছাড়াও কবিতা হিসেবে গানটি গায়ক গায়িকাদের বারে বারে পড়া প্রয়োজন। এই ব্যাপারে শিক্ষকদেরই ছাত্রছাত্রীদের চালনা করা উচিত। বাণীটিকে বুঝলেই তখন তার ভাব স্বাভাবিকভাবেই গলায় ফুটবে। কোন বাণীটির উপর জোর পড়বে, সে তখন আপনিই বুঝবে। গানের কথাকে মুখস্থ করে ফেলা কর্তব্য, এতেও গানটি সহজ হয়। গানটি তখন তার নিজের গান হয়ে যায়। যতক্ষণ গান নিজের না হচ্ছে, ততক্ষণ সে গান সম্পূর্ণ হয় না। আরেকটি কথা, পরিস্থিতি অনুযায়ী গানকে নির্বাচন করতে শেখানো। অনেক সময় গান নির্বাচনের ক্ষেত্রে খুবই হাস্যকর পরিস্থিতির উদ্ভব হয়, কাজেই সেদিকে ছাত্রছাত্রীদের দৃষ্টি দেওয়া প্রয়োজন। এখানে এসে অনেকের গান শুনে আমি মুগ্ধ হয়েছি। এদের তৈরি করে দিতে পারলে এরা রবীন্দ্রসঙ্গীতের এক একজন সার্থক শিল্পী হয়ে উঠবে, সন্দেহ নেই। এখানে যেসব প্রবীণ শিক্ষকেরা আছেন, তাদের প্রতিও আমার যথেষ্ট শ্রদ্ধা ও আস্থা আছে। তাদের পরিচালনাতে এরা সুন্দরভাবে তৈরি হবে। ছাত্রছাত্রীরা যদি তাদের কর্তব্য পালন করে এবং আমরা শিক্ষক শিক্ষিকারা যদি তাদের সঠিকভাবে পরিচালনা করতে পারি, তবে সকলের পরিশ্রম সার্থক হবে। গুরুদেব রবীন্দ্রনাথ এরই মধ্যে বেঁচে থাকবেন। এখানে একটা কথা অনেকবার উঠেছে যে রবীন্দ্রসঙ্গীত শুধু একটি বিশেষ ক্লাসের জন্য কিনা। আমি তা মনে করি না। কারণ এই যে গান যারা গাইতে পারেন না, তারা গলাতে গাইতে পারছেন না ঠিকই, কিন্তু তারা মনে মনে ঠিকই গাইছেন। তারা গানের কথাগুলিকে মনের ভিতরে গাইছেন। শান্তিনিকেতনে যারা গান শিখতে আসেন, নিয়মের মধ্যে পড়ছেন, তাদের জন্য তো ব্যবস্থা আছেই, কিন্তু এছাড়া অনেকেই গান শিখতে চান। তাদের জন্য আমাদের শান্তিনিকেতনে একটা ব্যবস্থা আছে। আগে আরও পাকাপাকিভাবে এই ব্যবস্থাটি ছিল। যারা অন্য কাজে কর্মে আছেন, শিক্ষকতায় আছেন, তাদের জন্য এবং তাদের স্ত্রীদের জন্য আমরা গানের একটি ক্লাসের ব্যবস্থা করি। তার জন্য বেতন লাগে না। যারা গান গাইবেন, তারা গান গাইবার জন্যই গাইবেন। এই ব্যবস্থা সব জায়গাতেই থাকা দরকার। এখানেও নিশ্চয়ই তা নিয়ে চিন্তা করা হচ্ছে। আমার একটি ঘটনার কথা মনে পড়ছে। আমার বাড়িতে একটি আদিবাসী সাঁওতাল মেয়ে ছিল। সে আমার বাড়িতে কাজকর্ম করত এবং তাকে আমি স্কুলে ভর্তি করে দিয়েছিলাম।
সে ওখানে গান শিখত, আর মাঝে মাঝে আমি তাকে গান শেখাতাম। সে যখন আমার গোয়ালঘর ঝাড়ু দিত, সেই সকালবেলায় ঝাড়ু দিতে দিতে আজি প্রণমী তোমারে চলিব নাথ গানটি গলা খুলেই প্রাণ দিয়ে গাইত। তখন আমার চোখে জল এসে যেত। রবীন্দ্রনাথের গান কতখানি সার্থক। আজ সমস্ত আলোচনার পর এইটুকুই মনে হচ্ছে যে আজকের আলোচনার মধ্যে আমরা যা পেয়েছি সেটুকু যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা রবীন্দ্রসঙ্গীতকে নিশ্চয়ই সম্পূর্ণ সার্থক করে তুলতে পারব। নমস্কার।